হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আমার এই চ্যানেলে তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল আর কেপি কনস্টেবল বা আদার্স যে চাকরি পরীক্ষাগুলো আছে সেইগুলোর জন্য আমি তোমাদের বিগত বছরের প্রশ্ন করিয়ে দিচ্ছি। তো ডাব্লিউবিপি কনস্টেবলের বিগত বছরে যে প্রশ্নগুলো এসছে তার যে সিরিজটা চালাচ্ছি আমি, 7টা ক্লাস অলরেডি হয়ে গেছে। যারা ক্লাসগুলো দেখোনি, এখনই আমাদের যে প্লেলিস্ট আছে ম্যাথের প্লেলিস্ট, সেখানে গিয়ে অবশ্যই ক্লাসগুলো দেখে নিও। আজকের কিন্তু 8 নাম্বার ক্লাস, প্রত্যেকটা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রিভিয়াস ইয়ারের অঙ্ক আমি সলভ করছি। আর তোমরা সবাই জানো যে প্রিভিয়াস ইয়ার থেকে 70 থেকে 80% অঙ্কের প্রশ্ন রিপিট হয়। তো সেই কারণে আমাদের কাছে প্রিভিয়াস ইয়ার খুবই গুরুত্বপূর্ণ। আর যে প্রশ্নগুলো আমি করাচ্ছি হুবহু তোমরা এখান থেকে কমন পাবে, এই টাইপের প্রশ্নই পাবে। হয়তো একটা দুটো সংখ্যা একটু ঘোরানো থাকবে, কিন্তু এই টাইপের অঙ্ক থাকবে। তো গাইস, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করবো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। ফার্স্ট অঙ্কটি কী বলছে দেখো, এটা নাম্বার সিস্টেম থেকে এসছে অঙ্কটা। তো একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো এই অঙ্ক করতে গেলে জাস্ট এই যে বলেছে কত ভাগশেষ থাকবে, 63 ভাগশেষ থাকবে 899 দ্বারা ভাগ করলে। আর কি বললো, 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তো আমাদের এই যে ভাগশেষ পাচ্ছি 899 দ্বারা ভাগ করে, এই 63কে আমাদের 29 দ্বারা ভাগ করলে উত্তর চলে আসবে। তো 29 দিয়ে ভাগ করলে কত হবে? 58। ভাগশেষ থাকছে কত? 5। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 5। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমরা এই 63কে জাস্ট 29 দিয়ে ভাগ করলাম? তো আমি কিন্তু তোমাদের এই চ্যানেলে শর্টকাট করাই, প্লাস কেন হচ্ছে সেটাও দেখিয়ে দিই। একটা জিনিস দেখো, তোমরা সবাই কম বেশি জানো যে ভাজ্য ইকুয়াল টু কী হয়? ভাজক। আমি পুরোটা লিখছি না, ভাজক গুণিতক ভাগফল প্লাস হচ্ছে কী হয়? ভাগশেষ, প্লাস ভাগশেষ। তো এটাই হয় ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণিতক ভাগফল প্লাস হচ্ছে ভাগশেষ। এখন দেখো, একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করছো। ধরে নাও সংখ্যাটি হচ্ছে এক্স, সেই সংখ্যাটিকে তুমি কত দিয়ে ভাগ করছো? 899 দিয়ে ভাগ করছো। এখন 899 দিয়ে ভাগ করে তুমি ভাগশেষ পাচ্ছ কত? 63। এবার এখানে কিছু না কিছু তো একটা ভাগফল পাবে, ধরে নাও সেই ভাগফলটা কত? ওয়াই। তার মানে এখানে ভাজ্য কত? এক্স। তাহলে আমরা কি লিখতে পারি? ভাজ্য ইকুয়াল টু ভাজক কত? 899, যেটা দিয়ে আমরা ভাগ করি সেটাকে ভাজক বলে। আর ভাগফল এখানে কত? ওয়াই, তাহলে গুণিতক ওয়াই প্লাস ভাগশেষ কত? 63। তো এটাই হচ্ছে ওই সংখ্যা। এখন বলছে সেই সংখ্যাকে যদি আমি 29 দিয়ে ভাগ করি, এখানে দেখো কি হচ্ছে, এই সংখ্যাটাকে যদি 29 দিয়ে ভাগ করি, মানে দেখো 899 মানে আমরা জানি কিসের গুণফল? 899 মানে হচ্ছে 29 গুণিতক 31। তার মানে এই সংখ্যাটাকে যদি আমি 29 দিয়ে কাটি, তার কতবার যাবে? 31 বার যাবে। এবারে দেখো, এটা তো পুরোপুরি কেটে গেল, এই সাইডে পুরোপুরি 29 দিয়ে কেটে গেল, বাকি থাকছে কি? 63। এখন 63কে যদি আমি 29 দিয়ে ভাগ করি, তো ভাগশেষ কত পাবো? 5। তো এই কারণে আমরা জাস্ট সেকেন্ডের মধ্যে করার জন্য কি করি, এই যে 63 যেটা ভাগশেষ দেওয়া থাকবে, 63 হোক বা যে কোনো সংখ্যা হোক, সেটাকে এই লাস্টের যে ভাজক সেটা দিয়ে ভাগ করে দিই, করলে আমাদের ভাগশেষ চলে আসে। তো আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। এখানে দেখো, এখানে এই হচ্ছে পুরো সংখ্যা, সেই সংখ্যার 899 29 দিয়ে পুরোপুরি কেটে যাচ্ছে, তো এই পোর্শনটা পুরোপুরি কেটে গেল, বাকি থাকছে কি? এই পোর্শন। তো এই পোর্শনকে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 5। তো এটাই হচ্ছে রাইট অ্যান্সার। তো গাইস, এখানে তোমরা দেখতে পাচ্ছ 8 দাগে একটা অঙ্ক এসছে সরলীকরণ থেকে, সিম্পলিফিকেশান থেকে। তো এই টাইপের অঙ্ক থাকলে, আর যদি অপশানগুলোতে একটা তুমি জিরো দেখতে পাও, তাহলে কিন্তু যদি তুমি অঙ্কটা না পারো, তাহলে সেখানে তুমি জিরোতে কিন্তু গোল করে আসবে, জিরোতে মার্ক করে আসবে। একটা অঙ্ক তোমাদের কিন্তু ট্রিক শিখিয়ে দিলাম, যদি এরকম সিম্পলিফিকেশান থাকে আর যদি তোমার অঙ্কটা জানা না থাকে, তাহলে তুমি কি করবে, যেখানে জিরো উত্তর আছে সেটা কিন্তু গোল করে আসবে। তোমার 90% কিন্তু উত্তরটা হওয়ার চান্স আছে, জিরো। তো এখন অঙ্কটা দেখো কি বলছে। তো এই টাইপের অঙ্ক থাকলে কিন্তু সব কিন্তু কেটে যায়। এখন দেখো 1/6কে আমরা কীভাবে ভেঙে লিখতে পারি? 1/2 মাইনাস 1/3, এইভাবে আমরা ভেঙে লিখতে পারি। এখন তুমি যদি এদের এলসিএম করো, লসাগু করো, 2 আর 3 লসাগু 6 হয়, এলসিএম করলে তুমি 1/6 পাবে। এরপরে দেখো 1/2কে যদি আমরা ভাঙি, তাহলে কীভাবে পাবো? 1/3 মাইনাস 1/4, এইভাবে ভাঙতে পারি 1/12কে। আমি একটু সাইডে দেখাচ্ছি, যারা বুঝতে পারবে না, দেখো যারা কম পারে তাদের জন্য কিন্তু ক্লাস, যারা পারে তারা তো খুবই ভালো। 3 আর 4 লসাগু হচ্ছে 12। এখন 12কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে 4 বার যায়, 4 একে 4। তোমরা লসাগু সবাই পারো। তো আমরা এইভাবে 1/12কে এইভাবে ভেঙে নিতে পারি, তো সেইভাবে ভাঙছি। আবার দেখো 1/20 বা 1/20কে আমরা কীভাবে ভাঙতে পারি? 1/4
মাইনাস 1/5 এইভাবে ভাঙতে পারি। তো 1/30 একে আমরা কীভাবে ভাঙতে পারি দেখো, প্লাস 1/5 মাইনাস 1/6 আর যেটা ছিল মাইনাস 1/3 এটা আমরা লিখলাম। এখন দেখো এখানে প্লাস 1/3 মাইনাস 1/3 কেটে গেল, মাইনাস 1/4 প্লাস 1/4 কেটে গেল, মাইনাস 1/5 প্লাস 1/5 কেটে গেল, থাকছে কি 1/2 মাইনাস 1/6 মাইনাস 1/3 এইগুলোই থাকছে। এখন এদের এলসিএম বা লসাগু কী হয়ে যাবে, 2, 6 আর 3-এর লসাগু 6, তো 6কে 2 দিয়ে ভাগ করলে 3 বার যায়, মাইনাস 1 মাইনাস 2। তো আলটিমেটলি দেখো কী হচ্ছে, উপরে কিন্তু 0 হয়ে যাচ্ছে, নিচে 6, তো কী হবে 0 হবে। 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0ই হয়, তাহলে রাইট অ্যান্সার কী হয়ে গেল, অপশান নাম্বার ডি। তো তোমাদের বলে রাখি এই টাইপের অঙ্ক থাকলে তোমরা অবশ্যই যদি না পারো করতে, তো 0 অ্যান্সার যেখানে আছে সেটা কিন্তু ঠিক করে চলে আসবে। তো গাইস দেখো এখানে যে সিম্পলিফিকেশন অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ 60 দাগে এসেছিলো 2018 সালে, সেটা কিন্তু এখানে একজন ভাই করার চেষ্টা করেছিল। আমি একটা প্রশ্ন পিডিএফ আকারে সেখান থেকে নিয়ে এসেছি। তো এখানে সে এইভাবে এলসিএম আকারে করার চেষ্টা করেছিল। তো এইভাবে করলে কিন্তু অনেক টাইম নষ্ট হবে। আমি তোমাদের এমন একটা টেকনিক দেখাবো যার সাথে তোমরা জাস্ট 10 সেকেন্ডে কিন্তু করতে পারবে। তো এখানে দেখো এই যে সিম্পলিফিকেশানটা দিয়েছে, এর শেষে কী আছে দেখো, শেষে যে ভগ্নাংশটা আছে বা ফ্র্যাকশানটা আছে সেটা কী আছে দেখো, 1/4 আছে, 1/4 আছে। তো আমরা সবার আগে কী লিখবো, 1/4 আছে, তার মানে সবার আগে আমরা লিখবো এখানে 1 লিখলাম, তারপরে কি আছে 4 আছে, 4 লিখলাম, ব্যাস মিটে গেল। এরপরে দেখো কটা সংখ্যা আছে এখানে, এটার পরে দেখো 1টা 2টো 3টে আর এরপরে আছে 4টে। তো 1 2 3 4 এই 4টে সংখ্যা আছে। তো আমরা 4টে বক্স করে নেব, 4টে বক্স করে নেব, 4টে সংখ্যা যেহেতু আছে। আর একটা বক্স এখানেই করে নিলাম। এবারে দেখো এখানে এই 1/4 নেওয়ার পরে আর কটা সংখ্যা থাকছে, এই 1 থাকছে একটা, এই 1 একটা, আর উপরে থাকছে 11। তো এই বক্সের নিচে আমরা লিখব 1, তারপরের বক্সের নিচে লিখব 1, তারপরের বক্সের নিচে লিখব 11। এবারে দেখো এই সাইডে কি আছে, এই সাইডে তোমার আছে 5-এর সামনে মাইনাস আছে। তো আমরা এই বক্সের আগে এখানে কি লিখব, 5-এর সামনে মাইনাস। এরপরে দেখো 5-এর সামনে প্লাস আছে, তো আমরা এই বক্সের ওপরে 5-এর সামনে লিখব প্লাস। এরপরে 3-এর সামনে মাইনাস আছে, তো এই বক্সের এখানে আমরা লিখব 3-এর সামনে মাইনাস। তো ব্যাস আমাদের এইটুকু কাজ করে নিলাম, মানে আমাদের এই যে ম্যাথটা 90% সলভ হয়ে গেল। এবার দেখো কি করব, এই যে 1/4 এর সামনে প্লাস ছিল, তাহলে আমরা এই 1 আর 4 এটাকে কি করব, যোগ করব। 1 আর 4 যোগ করে আমরা কত পাবো দেখো, 5 পাবো। তো এই বক্সে আমরা 5 লিখলাম। এবারে আমাদের কাজ কি, এই 5 আর উপরে 5 গুণ করা, তাহলে 5 5 25 আর এই 4 আর এই 1 গুণ করব, তাহলে কত হচ্ছে 4 1 4। তো মাইনাস ছিল, তো 25 থেকে 4 বিয়োগ করলে কত হবে 21। তো আমরা এই বক্সের ভিতরে কি লিখব, বক্সের ভিতরে আমরা 21 লিখলাম। এবারে দেখো 21-এর ওপরে আছে 5, তার সামনে প্লাস আছে কিন্তু, তো 5 21 কত হয় 105, আর এখানে এই 5 আর এই 1 গুণ হবে, এই দুটো গুণ হবে। তো 5 21 105 আর 5 1 5, তো দুটো যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে 110, কারণ এখানে প্লাস ছিল, তাই যোগ করছি। এবারে দেখো এই 110-এর উপরে কি আছে 3 মাইনাস, তো 110 আর 3 যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে 330, আর এখানে দেখো এই 21 আর 11 এইভাবে গুণ করতে হবে, বারবার যেটা করে আসছি। তো 21 আর 11 গুণ করলে তোমাদের হবে, এই সাইডে একটু ছোটো করে গুণ করে নেবে যদি তোমরা না পারো, তার মানে এটা হচ্ছে 231। তো 330 থেকে আমরা এবার 231 কী করব, দেখো এখানে 3-এর সামনে মাইনাস ছিল, বিয়োগ করে দেবো। তো 1 উপরে 0, তার মানে এটাকে 10 ধরে নিলাম, 9 হাতে 1 9 99। তাহলে এই 99টা আমরা এই বক্সে লিখলাম, এই বক্সে 99টা লিখলাম। তো আমাদের লাস্ট বক্সে কী পেয়েছি 99, তো এটা তোমরা ভগ্নাংশের উপরে রাখো। আর তার আগের বক্সে কী পেয়েছি 110। তো এখন যদি আমি দুটোকে কাটি তাহলে কত হচ্ছে দেখো, 9 11 99 আর 11 10 কত হচ্ছে 110, তাহলে 9/10। তো গাইস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, 9/10। তো এটা দেখো, এটা কিন্তু হাতি ঘোড়া কিন্তু খুবই কঠিন ব্যাপার না, আমি তোমাদের জাস্ট একটা সিম্পল ওয়েতে শেখালাম। তোমরা ভিডিওটা পজ করে দেখবে, খুবই কিন্তু ইজি, তোমাদের বোঝানোর জন্য জাস্ট একটু টাইম নিয়েছি। তাছাড়া এই ভাই এখানে যেভাবে করেছে, যিনি করেছেন ভাই হোক বা দিদি হোক, তারা কিন্তু সে কিন্তু এইভাবে এলসিএম করে গেছে। এইভাবে করলে কিন্তু প্রচুর টাইম নষ্ট হবে। জাস্ট আমি যেভাবে দেখালাম এইভাবে বক্স করে যার সামনে মাইনাস আছে তার সামনে মাইনাস রাখবে, যার সামনে প্লাস আছে তার সামনে প্লাস রাখবে। তো এইভাবে করলে কিন্তু দেখবে একদম তাড়াতাড়ি হয়ে যাবে। তো গাইস এবার আমরা পরের অঙ্কটা দেখব কি বলছে। 3টি ঘন্টা একসাথে বাজার পর তারা কি করছে 10 12 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে, কতক্ষণ পর তারা আবার একসাথে বাজবে। তো তোমাদের আমি বলেছিলাম এই টাইপের অঙ্ক যদি এক্সামে আসে তোমরা চোখ বন্ধ করে যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের এলসিএম করবে। তো 10 12 আর 15-র কিন্তু কি করবে, এলসিএম করবে।
তো এখন যদি আমি এটাকে প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে 5 বার যাবে, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 বার যাবে, আর 15কে 2 দিয়ে ভাগ করা যায় না, তো 15 অ্যাজ ইট ইজ সেম থাকলো। এরপরে দেখো আমি 5 দিয়ে ভাগ করছি, 3 দিয়েও করা যায়, তো পরে করে নেবো, সমস্যা নেই। 5 দিয়ে 5কে ভাগ করলে 1 বার যাবে, 6কে করা যাবে না, 15কে করলে 3 বার যাবে। এরপরে দেখো যদি 3 দিয়ে আমি করি তাহলে কতবার যাচ্ছে, 6কে করলে 2 বার যাবে, 3কে করলে 1 বার যাবে। তো যে সংখ্যাগুলো আছে সেগুলোকে শুধুমাত্র আমাদের গুণ করতে হবে। তো কী কী সংখ্যা আছে দেখো, 2 আছে 2 বার, 3 আছে 1 বার, আর 5 আছে 1 বার। তো 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60। তো সবগুলোকে গুণ করলে আমরা কী পাবো, 60। আর এটা আমরা কিসে পাবো দেখো, প্রত্যেকটা সংখ্যা কিন্তু সেকেন্ডে দেওয়া ছিল, এখানে দেখো সেকেন্ড অন্তর বাসে থাকে, তো আমরা এটা পেলাম 60 সেকেন্ড। তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। তো এই টাইপের অঙ্ক কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এর আগের দিনও করিয়েছি, আজকেও দেখো লেডি কনস্টেবল এসছে, প্রত্যেকটা কনস্টেবল পরীক্ষায় এই অঙ্ক থাকে। তো তোমরা অবশ্যই এই টাইপের অঙ্ক আসলে ভুল করবে না। দুটি সংখ্যার অনুপাত 6:13 এবং তাদের লসাগু এত হলে সংখ্যা দুটির যোগফল কত। তো যখন এই ধরনের অঙ্ক দেওয়া থাকবে, যে অনুপাত দেওয়া আছে, তাদের লসাগু দেওয়া আছে, গসাগু বের করতে হবে, বা গসাগু দেওয়া আছে, লসাগু বের করতে হবে, তো সেটা কিভাবে করতে হয় দেখো। তো ফর্মুলা হচ্ছে, দেখো কি বলছে এখানে, ফর্মুলা হচ্ছে লসাগু, আমি এল লিখলাম, লসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির অনুপাতের গুণফল, সংখ্যা দুটির অনুপাতের গুণফল, তো গুণ লিখলাম, ইন্টু হচ্ছে গসাগু। ঠিক আছে, তাহলে আমাদের এখানে লসাগু দেওয়া আছে, আমরা গসাগুটা বের করে নিই। তাহলে গসাগু ইকুয়াল টু কী হবে, গসাগু ইকুয়াল টু হবে লসাগু বাই হচ্ছে সংখ্যা দুটির অনুপাতের গুণফল। তো এবারে দেখো লসাগু কত দেওয়া আছে, 312। সংখ্যা দুটির অনুপাতের গুণফল কী হবে, 6 গুণিতক 13। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে 6 দিয়ে কাটি 312কে, তাহলে কতবার যাচ্ছে, 5 6 30, আর 6 দুগুণে 12, তাহলে 4 13 12। তো গসাগু কত হয়ে গেল, গসাগু হচ্ছে 4। ঠিক আছে, তাহলে গসাগু 4 হলে দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকলে আমরা সংখ্যা দুটির যোগফল বের করতে পারবো। তো অনুপাত দ্বয়ের যোগফল কত হবে দেখো, অনুপাত আছে 13 আর 6, তাহলে অনুপাত দ্বয়ের যোগফল হবে 19। এই 19-এর সাথে 4 গুণ করলে আমরা কি পেয়ে যাব, সংখ্যা দুটির যোগফল পেয়ে যাব, কত হচ্ছে 76। তো রাইট অ্যান্সার কত, অপশন নাম্বার এ। তাহলে দেখো বলছি আবারও, যে এইরকম দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকলে তাদের লসাগু বা গসাগু যে কোনো কিছু একটা দেওয়া থাকলে তোমরা এই সূত্র ইউজ করবে, লসাগু ইকুয়াল টু কি, অনুপাত দ্বয়ের গুণফল ইন্টু গসাগু। এখন যদি গসাগু দেওয়া থাকতো তাহলে লসাগু তুমি এই সূত্র দিয়ে বের করে নিতে পারতে। তো আমাদের দেওয়া আছে লসাগু, তো গসাগু ইকুয়াল টু লসাগু বাই অনুপাত দ্বয়ের গুণফল। এইবার আমরা গসাগু পেয়ে গেলাম। তো সংখ্যা দুটির যোগফল বের করতে গেলে কী করতে হবে, এই অনুপাত দ্বয়ের যোগ করে তার সাথে গসাগু গুণ করতে হবে। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এই রকম দেওয়া থাকতো, একবার দেখো, যদি এলসিএম না দিয়ে এখানে যদি থাকতো গসাগু, ঠিক আছে, এখানে যদি গসাগু বলতো 4, লসাগু কত, তাহলে তুমি কী করতে, ফর্মুলা ইউজ করতাম, লসাগু ইকুয়াল টু অনুপাত দ্বয়ের গুণফল ইন্টু গসাগু। ঠিক আছে, তো অনুপাত দ্বয়ের গুণফল কত হবে, 6 গুণিতক 13, আর গসাগু কত 4। তো 4 6 24, আর 13 গুণ করলে তুমি কত পাবে, 312 পাবে। তো জাস্ট এই ফর্মুলাটা মনে রাখলে কিন্তু তোমরা এই টাইপের যে কোনো অঙ্ক আসলেই করতে পারবে। এরপরে যদি বলতো সংখ্যা দুটি কী কী, তো দেখো গসাগু তো 4 পেয়েছো, তাহলে সংখ্যা দুটি কী কী হবে, অনুপাতের সঙ্গে সংখ্যা গুণ করলে তুমি বের করতে পারবে। 6 গুণিতক 4 কত হচ্ছে 24, আর 13 গুণিতক 4 কত হচ্ছে 52। তো এইভাবে তুমি সংখ্যা দুটো বের করতে পারো, এরপরে যোগ করলে দেখবে 76 পাবে। তো এখান থেকে গসাগু পেয়ে গেলে আর অনুপাত দেওয়া থাকলে দুটো সংখ্যাও তুমি বের করতে পারবে। তো এই অঙ্কটা দিয়ে কিন্তু ঘুরিয়ে ফিরে 4-5 প্রকারের অঙ্ক হতে পারে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখো, এক্স ও ওয়াইয়ের বর্তমান বয়সের অনুপাত 3:4। এখানে এটা দাঁড়ি হবে, ঠিক আছে, এটা দাঁড়ি। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। ওয়াইয়ের বর্তমান বয়স কত। তো যারা এক্স ওয়াই ধরে করতে চাও এক্স ওয়াই ধরে করবে। তো আমি এখানে তোমাদের দেখো অনুপাতের এই ধরনের অঙ্ক আসলে বারবার বিভিন্ন পরীক্ষায় থাকে। দেখো এক্স আর ওয়াইয়ের বর্তমান বয়স অনুপাত, প্রেজেন্ট এজ, ঠিক আছে, 3:4। 5 বছর পূর্বে তাদের বয়স অনুপাত মানে ওল্ড এজ, আমি ও লিখলাম শুধু, ওল্ড এজ মানে পূর্বের বয়স অনুপাত কত ছিল, 5:7। ঠিক আছে, তো 5 বছর পূর্বে বলেছে, আমি এখানে 5টা রাখলাম, এখানে 5 রাখলাম। ঠিক আছে, 5টা আমি সাইডেই রাখছি, এখানে সাইডে। তো এবারে দেখো এইভাবে কোনাকুনি গুণ করবে। তো কত পাচ্ছে দেখো, 4 5 20, আর 3 7 21। তো 21 থেকে 20 বাদ দিলে তোমাদের থাকে কত, 1 থাকে। ঠিক আছে, আর এই যে 5 আর 7-এর মধ্যে ডিফারেন্স কত, 2। তো এই 2 আর 5 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 10। তো 2 আর 5 গুণ করলে কত হবে 10। তো 1 অনুপাতের ভ্যালু হচ্ছে কত, 10। ঠিক আছে, তো বলেছে ওয়াইয়ের বর্তমান বয়স কত। তো ওয়াইয়ের বর্তমান বয়স অনুপাত কত, 4 অনুপাত ছিল। তো 1 অনুপাতের ভ্যালু 10 হলে 4 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে, 40 হয়ে যাবে। তো রাইট অ্যান্সার কী হলো, অপশান নাম্বার বি।
ঠিক আছে। এবারে আমি তোমাদের শেখাচ্ছি অপশান দেখে কী করে তুমি এই অঙ্কটা সলভ করবে। ঠিক আছে, অপশান দেখে কী করে সলভ করবে, জাস্ট কিন্তু এইভাবে করার দরকার নেই। এটাও কিন্তু খুবই সহজ পদ্ধতি, জাস্ট 5 সেকেন্ডে করে দিয়েছি। এরপরে তুমি অপশান দেখে 1 সেকেন্ডে কীভাবে করবে দেখো। আমরা অপশান দেখে অঙ্কটা করব। তো এখানে তোমাদের এক্স আর ওয়াইয়ের বর্তমান বয়সের অনুপাত বলা আছে, 5 বছর পূর্বে একটা বয়স অনুপাত বলা আছে, আমাদের ওয়াইয়ের বর্তমান বয়স বের করতে হবে। তো এইখানে দেখো যে ওয়াইয়ের বর্তমান বয়স অনুপাত কত, 4। তো এই যে উত্তরগুলো আছে এই উত্তরগুলো কী হবে, 4-এর মাল্টিপেল হবে বা 4 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ যাবে। তো 50-কে কি 4 সম্পূর্ণরূপে ভাগ করতে পারে না, তো এই অপশান ক্যান্সেল হয়ে গেল। 30-কে 4 সম্পূর্ণরূপে ভাগ করতে পারে না, তো 40 আর 60-কে 4 সম্পূর্ণরূপে ভাগ করে। তো এই দুটো অপশান থেকে কিন্তু আমাদের উত্তর হবে, কারণ 40-কে তুমি 4 দিয়ে ভাগ করো কতবার যাবে, 10 বার যাবে। 4 10 40 সম্পূর্ণরূপে ভাগ যাচ্ছে, কোনো ভাগশেষ থাকছে না। আবার 60-কে ভাগ করলেও 4 15 60 কোনো ভাগশেষ থাকবে না। তো এইবারে দেখো এই দুটো থেকে একটা হবে। 5 বছর পূর্বে তাদের বয়স অনুপাত কত ছিল, 5:7। এখন 5 বছর পূর্বে বয়স, তার মানে কত, আমি 60 থেকে 5 বিয়োগ করে দেবো, কত হচ্ছে 55 বছর। আর 40 থেকে যদি আমি 5 বিয়োগ করি তাহলে কত হচ্ছে 35। এখন দেখো 5 বছর পূর্বে ওয়াইয়ের বয়স কত ছিল, 7 অনুপাত। তো 7 কি 55-কে সম্পূর্ণরূপে ভাগ করে না, তাহলে এই অপশানও ক্যান্সেল হয়ে গেল। তো এই 35-কে 7 সম্পূর্ণরূপে ভাগ করে, 5 7 35, তার মানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি। তো গাইস দেখো শুধুমাত্র অপশান টেস্ট করে কিন্তু আমি অঙ্কটা করে ফেললাম। তো এই টাইপের অঙ্ক তোমরা জাস্ট অপশান দেখেও করতে পারবে। পরের প্রশ্ন, তো এই পাইপ আর নল থেকে এই ধরনের অঙ্ক প্রত্যেকটা পরীক্ষাতেই থাকে, সেই জন্য কিন্তু আমি নিয়ে এসেছি। এই অঙ্কগুলো বারবার রিপিট হয়, তাই জন্য তোমাদের জন্য নিয়ে আসলাম। আশা করি তোমাদের অনেক হেল্প হবে। এই টাইপের অঙ্ক করে গেলে পরীক্ষায় এর থেকে বাইরে আর কোনো অঙ্ক থাকবে না। দুটি পাইপ এ এবং বি কোনো জলাধার যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে। একটা জিনিস এখানে লক্ষ্য করো, এ কত মিনিটে পূর্ণ করছে, 12 মিনিটে। এ 12 মিনিটে পূর্ণ করছে, আর বি হচ্ছে 16 মিনিটে। মিনিটটাকে আমি MIN দিলাম, এ 16 মিনিটে করছে। ঠিক আছে, এখন ওই জলাধারের ক্যাপাসিটি, মানে ওই জলাধারে কতটা জল ধরে সেটা বের করতে গেলে কী করতে হবে, এই 12 আর 16 লসাগু করতে হবে। তো 12 আর 16 লসাগু তোমরা সবাই বের করতে পারো। দেখো 12-কে যদি আমি ভাঙি 3 4 12, আর 16-কে যদি ভাঙি 4 4 16। তার মানে কি লসাগুর ক্ষেত্রে সবসময় বেশিটাকে নিতে হয়। তো এখানে 4 দুবার আছে, এখানে একবার আছে, তাহলে 4 দুবার নিলাম, আর বাকি থাকছে কি 3, তাহলে 4 4 16, 3 16 48। লসাগু বের করার বিভিন্ন টেকনিক আছে, তোমরা অলরেডি জানো অনেকেই। তো কত হচ্ছে 48। এই 48 ইউনিট, এটাই হচ্ছে টোটাল ক্যাপাসিটি কিসের, ওই জলাধারে টোটাল ক্যাপাসিটি। আমি টিসি লিখলাম, ঠিক আছে, টোটাল ক্যাপাসিটি। এবারে দেখো টোটাল 48 ইউনিট জল ধরে, ঠিক আছে, আর এ হচ্ছে 12 মিনিটে পূর্ণ করে। তাহলে টোটাল 48 ইউনিট জল আর এ 12 মিনিটে পূর্ণ করে, তাহলে এ 1 মিনিটে কতটা পূর্ণ করে, 1 মিনিটে 4 ইউনিট পূর্ণ করে। বা তুমি এটাকে 48 লিটারও ভাবতে পারতে। তাহলে এ 1 মিনিটে 4 লিটার পূর্ণ করে। বি 1 মিনিটে কত পূর্ণ করবে, বি 1 মিনিটে 3 লিটার পূর্ণ করে। ঠিক আছে, তো এবারে দেখো এ প্লাস বি 1 মিনিটে কত লিটার পূর্ণ করবে, এ প্লাস বি 1 মিনিটে 4 + 3 7 লিটার জল পূর্ণ করবে। ঠিক আছে, টোটাল জল কত 48 লিটার। এ আর বি 1 মিনিটে 7 লিটার পূর্ণ করে। যদি দুটো পাইপ বন্ধ না করা হতো, এখন এইখানে কিন্তু আসল খেলা, দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে 9 মিনিটে পূর্ণ হবে। আমরা ধরে নেব যে দুটো পাইপ 9 মিনিটে জল পূর্ণ করেছে, 9 মিনিট ধরে জল পূর্ণ করছে। তো 1 মিনিটে এ প্লাস বি 7 লিটার পূর্ণ করে, তাহলে 9 মিনিটে কত করবে, 9 মিনিটে 9 × 7 63 লিটার করবে, 63 লিটার পূর্ণ করবে। বাট আমাদের জল আছে কত 48 লিটার। তো আমাদের জল ছাড়াও কিন্তু এক্সট্রা ভর্তি হয়ে যাচ্ছে। তো কত এক্সট্রা হচ্ছে 15 লিটার। আর এই 15 লিটার কে ভর্তি করছে, বি পাইপটা আমরা খোলা রেখেছি, তাই জন্য প্রশ্নে কিন্তু বলেছে বি পাইপটি বন্ধ করতে হবে। কিন্তু আমি কি করছি, আমি কিন্তু বুদ্ধি করে বি পাইপটা 9 মিনিট খোলা রেখেছি, আর বি পাইপ 9 মিনিট খোলা রেখেছি বলে কিন্তু এক্সট্রা 15 লিটার জল কী হয়েছে, ভর্তি হয়েছে। তো এই 15 লিটার জল বি পাইপ কতক্ষণ ধরে ভর্তি করে বলো তো, বি পাইপ 1 মিনিটে যদি 3 লিটার করে, তাহলে 15 লিটার জল ভর্তি করে বি কত মিনিটে, 5 মিনিটে, 5 মিনিটে। ঠিক আছে, জাস্ট আর কিছু নেই, অঙ্ক আমাদের হয়ে গেছে। তো বলছে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করতে হবে, তো 9 মিনিটে পূর্ণ হবে। তো আমরা এই 9 - 5 করে দেবো, কত হচ্ছে 4 মিনিট। তো গাইস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি। তো দুটি পাইপ একসাথে খোলা হয় তবে 4 মিনিট পরে যদি বি পাইপটিকে বন্ধ করো তবে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইখানে একটু বুদ্ধি করবে যে এ প্লাস বি 1 মিনিটে 7 লিটার পূর্ণ করে। আমি দুটো পাইপ বন্ধ না করে 9 মিনিট যদি দুটো পাইপ চালাই তাহলে কত হচ্ছে 63 লিটার পূর্ণ হচ্ছে। কিন্তু আমার তো দরকার 48 লিটার, কতটা এক্সট্রা করেছি 15 লিটার এক্সট্রা জল আমি ভরে ফেলেছি। আর এই 15 লিটার জল এক্সট্রা হচ্ছে কী কারণে, বি পাইপটা বন্ধ করিনি বলে। এবার এই 15 লিটার জল বি কতক্ষণে ভর্তি করে, 5 মিনিটে।
তো আমরা এখানে টোটাল টাইমটা বলেছে 9 মিনিট, 9 থেকে 5 বিয়োগ করে দেবো, আমাদের রিকোয়ার্ড অ্যান্সার চলে আসবে। তো গাইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এই টাইপের প্রশ্ন বারবার পরীক্ষা থেকে আর বারবার ছেলে মেয়ে কিন্তু ভুল করে আসে। এর পরের অঙ্কটা দেখো কী বলছে, আর এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভিভিআই বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সালের কিন্তু এসছে। 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2 কেজি চিনি বেশি ক্রয় করেন। অর্থাৎ পূর্বেও তিনি 160 টাকায় চিনি ক্রয় করতেন, চিনির দাম কম হয়েছে, এখনও তিনি 160 টাকায় আরও 2 কেজি চিনি বেশি পাচ্ছেন। তো প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত, অর্থাৎ পূর্বে কত ছিল, দাম কমার আগে। একটা ফর্মুলা মনে রাখবে, প্রাইস ইন্টু কোয়ান্টিটি ইকুয়াল টু হচ্ছে টোটাল ভ্যালু, হ্যাঁ, মানে মোট দাম, এটা মাথায় রাখবে। মনে করো এখন 1 কেজি চিনির দাম যদি 10 টাকা হয়, তুমি বাজার থেকে নিয়ে আসছো 5 কেজি চিনি, তো টোটাল ভ্যালু কত, টোটাল ভ্যালু হয়ে যাচ্ছে কিন্তু 50 টাকা। তোমার ভ্যালু সেম থাকছে, তোমার ভ্যালু যদি সেম থাকে, মনে করো মোট দাম তুমি সেই 50 টাকায় নিয়ে আসছো, কিন্তু এখন চিনির দাম কত হয়েছে, চিনির দাম এখন হয়ে গেছে 5 টাকা কেজি, তাহলে তুমি কোয়ান্টিটি কত পাবে, 10 কেজি পেয়ে যাবে। দেখো 5 10 50, যখন 1 কেজি চিনির দাম 10 টাকা ছিল তখন তুমি কত কেজি পাচ্ছিলে, 5 কেজি 50 টাকায়। এবারে যখন চিনির দাম কমে 5 টাকা কেজি হয়েছে, তখন তুমি 50 টাকায় কত পাচ্ছ, 10 কেজি। তার মানে একটা জিনিস দেখো, যখন এই চিনির দাম অপরিবর্তিত থাকছে, ঠিক আছে, কনস্ট্যান্ট থাকছে, তখন প্রাইস কি, তখন প্রাইস কিন্তু একে অপরের সাথে ব্যস্তানুপাতিক। প্রাইস আর কোয়ান্টিটি, ঠিক আছে, প্রাইস আর কোয়ান্টিটি কি একে অপরের সাথে ব্যস্তানুপাতিক, প্রাইস ব্যস্তানুপাতিক 1/কোয়ান্টিটি, ঠিক আছে। কারণ প্রাইস যেটা হবে কোয়ান্টিটি তার অপোজিট হবে। দেখো প্রাইস হচ্ছে 10, কোয়ান্টিটি 5, যখন কোয়ান্টিটি 5 প্রাইস হচ্ছে কত, 10। তো এখানে দেখো চিনির মূল্য 20% কমেছে, তো আমরা এটা লিখলাম 20%। আর এই যে শতকরাকে ভগ্নাংশ করতে গেলে কী করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। তো 20কে 100 দিয়ে ভাগ করলে তুমি কী পাবে, 1/5। তো এই যে নিচে যে ভ্যালুটা আছে এটা তোমার হচ্ছে পূর্বের ভ্যালু, 5 অনুপাত, ঠিক আছে। তো পূর্বের ভ্যালু কত ছিল, 5 অনুপাত। তো পূর্বে কত ছিল প্রাইস, 5 অনুপাত, 25% কমেছে, মানে 1 অনুপাত কমেছে, তার মানে কত হচ্ছে, 4 অনুপাত। এবারে দেখো আমি বলেছিলাম না প্রাইসের সাথে পরিমাণের কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তো পরিমাণ কোয়ান্টিটি কত হয়ে যাবে, কোয়ান্টিটি হচ্ছে ব্যস্তানুপাতিক। তো যখন ছিল 5 অনুপাত তখন কোয়ান্টিটি কী হয়ে যাবে, 4 অনুপাত। যখন ছিল 4 অনুপাত তখন প্রাইস, তখন কোয়ান্টিটি কী হবে, 5 অনুপাত। সেম এখানে এটা দেখলে তুমি বুঝতে পারবে। এবারে দেখো কোয়ান্টিটি আমি কতটা বেশি পাচ্ছি, দাম কমেছে বলে 1 অনুপাত বেশি পাচ্ছি, আর এই 1 অনুপাতের ভ্যালু তো 2 কেজির সমান। তো 1 অনুপাতের ভ্যালু যদি 2 কেজি হয়, তাহলে 4 অনুপাত আমি প্রথমে পাচ্ছিলাম কত, 4 অনুপাত, 4 অনুপাতের ভ্যালু 4 দুগুণে 8 কেজি, আর 5 অনুপাতের ভ্যালু কত, 5 অনুপাতের ভ্যালু 5 দুগুণে 10 কেজি, ঠিক আছে। তো এবারে দেখো, তো আমি পূর্বে কত পাচ্ছিলাম, 160 টাকায় 8 কেজি চিনি পাচ্ছিলাম। তো পূর্বের মূল্য কত, 160 ভাগ 8 কত হচ্ছে, 20 টাকা প্রতি কেজি। তো গাইস এখানে অপশান একটা কাটো, কেটে 20 টাকা করো, ঠিক আছে, একটা অপশান কেটে 20 টাকা করো, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি। তো পূর্বে চিনির আসল ক্রয় মূল্য কত ছিল, 20 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইখানে ফর্মুলাটা ইউজ করলাম, যখন টোটাল ভ্যালু যখন কনস্ট্যান্ট থাকবে তখন এই যে প্রাইস মূল্যের সাথে পরিমাণের সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ মূল্য যেটা থাকবে কোয়ান্টিটি পরিমাণ তার অপোজিট হবে। এর পরের অঙ্কে দেখো মিশ্রণ থেকে দিয়েছে, এই ধরনের অঙ্ক বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। বলছে 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে। তাহলে দুধ আর জল কত আছে, 3:2। এরপরে তুমি জল মেশাচ্ছ, জল মেশালে কত হচ্ছে, 9:11। এখন একটা জিনিস দেখো, আমরা মিশ্রণে কিন্তু জল মিশিয়েছি, দুধ কিন্তু মিশাইনি, তাহলে দুধ প্রথমে যতটা ছিল পরেও সেম থাকবে, কিন্তু আমাদের এখানে আছে 9 অনুপাত, এখানে আছে 3 অনুপাত, তো আমরা দুধটাকে সেম করব। তো দুধটাকে সেম করার জন্য এখানে আমাদের দেখো 3 দিয়ে গুণ করলাম, 3 3 9 সেম হয়ে গেল। তো অনুপাতের এক সাইডে তুমি যেটা দিয়ে গুণ করবে পরের সাইডেও সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো এখানে 3 দিয়ে গুণ করেছি মানে এখানেও 3 দিয়ে গুণ করতে হবে। তো এবারে দেখো, তো জল কতটা হয়ে গেল, 6, দুধ 9, এখানেও 9, সেম হয়ে গেছে, কারণ আমরা দুধ কিন্তু মেশাচ্ছি না, আমরা মেশাচ্ছি জল। তো জল প্রথমে ছিল দেখো 6 অনুপাত, মেশানোর পরে কত হয়েছে, 5 অনুপাত, বেড়েছে কত, 11 অনুপাত, বেড়েছে কত, 5 অনুপাত। ওকে, এবারে দেখো পূর্বে কী ছিল, পূর্বে দুধ ছিল দেখো 3 3 9 অনুপাত, আর জল ছিল 6 অনুপাত। তো 9 + 6 কত, 9 + 6 হচ্ছে 15 অনুপাত। তো পূর্বে দুধ আর জলের অনুপাত কত, 15 অনুপাত, আর এই 15 অনুপাতের ভ্যালু কত, 45 লিটার। 15 অনুপাতের ভ্যালু হচ্ছে 45 লিটার। 1 অনুপাতের ভ্যালু কী হবে, 15কে 45কে 15 দিয়ে ভাগ করো, 3 লিটার। আমাদের চেয়েছে কি
ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশাতে হবে, জল মিশিয়েছি কত 5 অনুপাত, তো 1 অনুপাতের ভ্যালু 3 লিটার হলে 5 অনুপাতের ভ্যালু 3 5 15 লিটার। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই টাইপের অঙ্ক থাকলে জাস্ট অনুপাত দুটো লিখবে, লিখে যেটা আমরা মেশাচ্ছি না সেটার অনুপাতটাকে সেম করবে। আমরা দুধ মেশাইনি তো দুধের অনুপাত দুই সাইডে সেম করে নিলাম। ওকে, করার পরে কী পাচ্ছি দেখো, জল মেশাচ্ছি 5 অনুপাত। আর প্রথমে যে অনুপাতটা পেয়েছি সেটা আমরা নেব না, যেটা গুণ করার পরে পাচ্ছি দেখো 3 3 9 আর 3 2 6, এটাকে যোগ করবো, যোগ করে এই যেটা দেওয়া আছে সেটার সাথে ক্যালকুলেশন করে নিলে আমাদের উত্তর চলে আসবে। এই অঙ্কটা কী বলছে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ কয়েনের অঙ্ক বিভিন্ন পরীক্ষায় আসে, 1 সেকেন্ডে হয়ে যাবে। একটি ব্যাগে 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 2 3 5 হলে তাদের মূল্যের অনুপাত কত? একটা জিনিস মাথায় রাখবে, মনে করো তোমার কাছে 5 টাকার কয়েন আছে 10টা, তার মানে তোমার টাকা টোটাল টাকা কত আছে 50 টাকা। 5 টাকার কয়েন তোমার কাছে আছে 10টা, তাহলে এটা হচ্ছে কি সংখ্যা, আর এটা হচ্ছে কি ওই টাকা। তাহলে কী হচ্ছে, প্রাইস ইন্টু যে নাম্বার অফ কয়েন্স হলে কী হয়, টোটাল ভ্যালু হয়, টোটাল ভ্যালু পাই। তো এখানে দেখো কী আছে, ব্যাগে 1 টাকা আছে, 50 পয়সা আছে, তো 50 পয়সাকে যদি আমি টাকায় করি তাহলে কী হবে 50 ভাগ 100, পয়সাকে টাকায় করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, তো 50 পয়সা মানে কত 1/2 টাকা। 25 পয়সাকে টাকায় করতে গেলে 100 দিয়ে ভাগ করব, 25 ভাগ 100 মানে কত 1/4 টাকা। তো আমি টাকাগুলো কীভাবে পাচ্ছি, অনুপাতে দেখো 1 1/2 1/4। ওকে, তো এটাকে যদি আমি পূর্ণ সংখ্যায় করি তাহলে কী পাবো, 4 পাবো, 4 দিয়ে গুণ করি, এটাকে যদি 4 দিয়ে গুণ করো তাহলে তুমি 2 পাবে, এটাকে তুমি 1 পাবে। ওকে, এবারে তাদের সংখ্যার অনুপাত দেওয়া আছে। এখন দেখো 1 টাকার সংখ্যা কত 2 অনুপাত, 50 পয়সার সংখ্যা কত 3 অনুপাত, আর 25 পয়সার সংখ্যা হচ্ছে 5 অনুপাত। তো আমরা এখানে দেখো কী পেয়েছি, ওই যে প্রাইস মূল্যের সাথে সংখ্যা নাম্বার অফ কয়েন্স গুণ করে টোটাল ভ্যালু পেয়েছি। তো এখানে 1 টাকাটাকে আমরা এইভাবে অনুপাতের আকারে লিখেছিলাম, তার সংখ্যা কত 2 অনুপাত, ঠিক আছে। তাহলে 4 2 8, 3 2 6 আর 5 1 5, তাহলে তাদের মূল্যের অনুপাত কত হয়ে যাবে, মূল্যের অনুপাত হবে 8 অনুপাত 6 অনুপাত 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এইখানে সব পয়সা আছে আর টাকা আছে, তো আমরা পয়সাগুলোকে টাকায় করে নিলাম। টাকায় করে নেওয়ার পরে আমরা এইভাবে পেয়েছি 1 টাকা 50 পয়সা মানে 1/2 আর 25 পয়সা মানে 1/4, আর এদের অনুপাতের সাথে জাস্ট গুণ করে এই কিন্তু কী পেয়েছি, মূল্যের অনুপাত পেয়েছি। এটা কিন্তু তোমাদের আমি এখানেও দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিছুই নেই, জাস্ট এই পয়সাগুলোকে সব একই সাথে টাকায় করে অনুপাতের সাথে গুণ করে দিয়েছি, গুণ করলে কিন্তু মূল্যের অনুপাত পেয়ে যাবে। আর এখান থেকে কী করেছে দেখো, এই যে 1 টাকা পেয়েছি 1/2 1/4, এটাকে পূর্ণ সংখ্যায় করার জন্য এই যে 2 আর 4 এর লসাগু কত হয়, নিচে 2 আর 4 এর লসাগু 4 হয়, তো সবার সাথে 4 দিয়ে গুণ করেছি, সবার সাথে 4 দিয়ে গুণ করেছি, করলে দেখো 4 4 কেটে যাচ্ছে, থাকে 1, 2 2 4 2, আর এখানে 4 1 4, এটাই পেয়েছি, আর কিছুই নেই। 1 বিয়োগ 2 যোগ 3 বিয়োগ 4 যোগ 5 বিয়োগ 6 যোগ 7 বিয়োগ 8, এই ক্রমানুসারে 1000 পর্যন্ত সংখ্যার মান কত হবে? ঠিক আছে, তো এইভাবে যোগ বিয়োগ করে কিন্তু অঙ্কটা করা যাবে না। জাস্ট এখানে আমরা একটা সিম্পল ট্রিক্স ইউজ করব। দেখো 1 বিয়োগ 2, এখানে দুটো সংখ্যার একটা আমরা জোড়া পেলাম। এরপরে 3 বিয়োগ 4, এরপরে দুটো সংখ্যার একটা জোড় পেলাম, প্লাস 5 বিয়োগ 6, একটা জোড় পেলাম। এরপরে 7 বিয়োগ 8, আরেকটা জোড় পেলাম। তো এইভাবে ডট 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 করতে করতে কত পর্যন্ত, 1000 পর্যন্ত সংখ্যা আছে। ওকে, তো 1000 পর্যন্ত সংখ্যার আমরা কটা জোড় পাবো? 1000 পর্যন্ত সংখ্যা দেখো, আমরা 1000কে যদি 2 দিয়ে ভাগ করি, কারণ দুটো সংখ্যার একটা পেয়ার তৈরি হচ্ছে, জোড় তৈরি হচ্ছে, তাহলে এরকম আমরা 500টা জোড় পাবো। ওকে, তাহলে আমরা এখানে 1-এর জায়গায় কী লিখে দেবো, 1-এর জায়গায় 500 লিখে দেবো। ওকে, তাহলে কারণ আমরা 500 পর্যন্ত এরকম পেয়ার পাবো, জোড় পাবো। এখন প্রত্যেকটা জোড়কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি দেখো, -2 থেকে 1 চলে গেলে থাকে -1, এরপরে প্লাস -4 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে -1 মাইনাসে প্লাসে -1। তো এইরকম আমরা প্রত্যেকটা জোড় থেকে -1 পাবো। এরকম কতগুলি -1 পাবো, 500 পর্যন্ত কিন্তু আমরা কি পাবো, -1 পাবো। ঠিক আছে, 500 পর্যন্ত -1 পাবো। তাহলে টোটাল কটা -1? 500টা -1। আর প্রত্যেকটা -1কে যদি আমি জুড়তে থাকি তাহলে আমরা কত পাবো, 500 পর্যন্ত 1 যদি জুড়তে থাকি, মনে করো 1 + 1 + 1, তাহলে 500ই পাবো। তো 500টা -1 মানে -500 পাবো। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেক ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। আমি তোমাদের এর আগেও বলেছি যে তোমাদের পরিমিতি থেকে শুধুমাত্র আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রটা একটু ভালোভাবে করবে, সেখান থেকে তোমরা 2-3টে প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রত্যেকবার প্রশ্ন আসে সেখান থেকে। একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলা আছে, মাঠটির ক্ষেত্রফল 338 বর্গমিটার হলে তার পরিসীমা কত? তোমরা সবাই জানো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ মানে দৈর্ঘ্য, ব্রেথ মানে প্রস্থ। তাহলে এখানে কি বলছে যে
দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তার মানে প্রস্থ ব্রেথ যদি এক্স হয়, লেন্থ কি হয়ে যাবে, লেন্থ হবে 2x। তার মানে আমরা ক্ষেত্রফল কি পাচ্ছি, 2x গুণিতক এক্স, 2x স্কোয়ার। তাহলে 2x স্কোয়ারের মান কি দেওয়া আছে, 2x স্কোয়ারের মান দেওয়া আছে 338। এখন দেখো, যে কম প্র্যাকটিস করবে সে কিন্তু এইভাবে করবে, যার প্র্যাকটিস বেশি সে কি করবে, সে এই 338কে 2 দিয়ে ভাগ করে তার স্কোয়ার রুট নেবে। ঠিক আছে, নিলে কত হচ্ছে দেখো, 16 দুগুণে 32, 9 দুগুণে 18, ঠিক আছে, 169। এবার 169-এর বর্গমূল করলে কত পাবে, 13 পাবে। তো যে প্র্যাকটিস করেছে সে কিন্তু তাড়াতাড়ি এই 338কে 2 দিয়ে ভাগ করে তার বর্গমূল করে এটা পেয়ে যাবে। কিন্তু যে প্র্যাকটিস করেনি সে এইভাবে আমার মতো এক্স ধরবে, ধরে কিন্তু ক্ষেত্রফল বার করবে, করে তারপরে 2x স্কোয়ার ইকুয়াল টু 338, তারপরে এক্স ইকুয়াল টু এইভাবে করবে 338 বাই হচ্ছে 2। তার মানে এতগুলো স্টেপ করে তাকে এখানে আসতে হচ্ছে। বাট সে যদি প্র্যাকটিস করতো, মানে তার যদি প্র্যাকটিস থাকতো ভালো, সে এখান থেকেই করতে পারতো, এতগুলো স্টেপ তাকে করতে হতো না। তো এইভাবে কিন্তু আমাদের টাইমটা নষ্ট হয়, প্রশ্ন সহজ থাকে, টাইমটা নষ্ট করে আমাদের বাকি প্রশ্নগুলো আমরা করে আসতে পারি না। সবাই কিন্তু এক কথা বলে যে আমার প্রশ্নগুলো সবই জানা ছিল, বাট আমি 20টা অঙ্ক করে এসেছি, আমি 25টা করতে পারিনি। আর এই 25টা করতে না পারার জন্যই তার সিলেকশন হবে না। এখান থেকে আমরা কি পেলাম, 13 পেলাম। এই 13টা কিসের মান, 13 হচ্ছে এক্সের মান। তার মানে প্রস্থ আমরা কি পাচ্ছি, প্রস্থ পাচ্ছি 13, ব্রেথ 13 পাচ্ছি, আর লেন্থ কত হয়ে যাচ্ছে, লেন্থ হচ্ছে 13 দুগুণে 26 ডাবল। এবারে পরিসীমা কি তোমরা সবাই জানো, একটা ফিগার যদি আমি ড্র করি, একটা আয়তক্ষেত্র যদি ড্র করি, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়। তো এটা যদি লেন্থ হয় 26, তো এর সামনে অপোজিট বাহু, বিপরীত বাহু এটাও সেম হবে। এটা যদি প্রস্থ 13 হয়, এর এই অপোজিট এটাও 13 হবে। আর পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছে সবগুলো বাহুর যোগফল, এই একটা বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, সবগুলোর যোগফল। তাহলে আমরা কি পাবো দেখো, 26 দুগুণে 52 আর 13 দুগুণে 26, টোটাল কত হচ্ছে 78। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল, 2-এর অপশান বি 78। তো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আমি আবারও বলছি, যার প্র্যাকটিস করা আছে সে এই 338কে 2 দিয়ে ভাগ করে বর্গমূল করবে, করে যে 13 পাবে সেই 13-র সাথে 6 গুণ করে দেবে, 78 অ্যান্সার চলে আসবে। সে কিন্তু বেশি কিছু করবে না, জাস্ট সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে। যে প্র্যাকটিস কম করবে সে এইভাবে এক্স ধরে 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 এইভাবে বের করবে। পরের প্রশ্ন, শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিলোমিটার বেগে যায় এবং ঘন্টায় 120 কিলোমিটার বেগে ফিরে আসে। তার মানে এই যে শতাব্দী এক্সপ্রেস, এ যাচ্ছে কোথায়, হাওড়া থেকে, ঠিক আছে, হাওড়া থেকে জলপাইগুড়ি। যখন যায় তখন তার গতিবেগ কত, 100 কিলোমিটার। যখন ফিরে আসে তখন তার গতিবেগ 120 কিলোমিটার। তো এই টাইপের প্রশ্ন থাকলে আমাদের করার নিয়ম, মনে করো একটা গতি নিয়ে যাচ্ছে, সেম ডিস্টেন্স, আবার অন্য একটা গতিবেগ নিয়ে ফিরে আসছে, ডিস্টেন্স কিন্তু সেম, তখন আমরা ফর্মুলা ইউজ করব 2 × x × y বাই এক্স প্লাস ওয়াই। তো এটা মনে করো এক্স, এটা ধরো ওয়াই। তাহলে আমাদের কি হয়ে যাবে, 2 × 100 × 120 মানে 120 বাই নিচে 100 প্লাস 120 যোগ করলে 220 পাবে। এবারে 0 0 কাটো, 11 দুগুণে 22 হচ্ছে কত, 1200/11। তো 1200/11টা তোমরা ভাগ করবে, করে কত অ্যান্সার আসছে সেটা কমেন্টে জানাবে। পরে প্রশ্ন দেখো, এক ব্যক্তি বার্ষিক 12.1/2% সরল সুদের হারে কিছু টাকা ধার করে, এটাও সিম্পল ইন্টারেস্ট। তো সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে সিম্পল ইন্টারেস্ট পুলিশ কনস্টেবলের জন্য। সিম্পল ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, তারপরে তোমাদের এলসিএম মানে লসাগু আর গসাগু, এইচসিএফ, এই যে টপিক 4-5টা টপিক আছে, আর টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন থাকে। একটি মোটর সাইকেল ক্রয় করে, 4 বছর পর সুদ হিসেবে ব্যাংকে তিনি এত টাকা জমা দেন, ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন। এখন দেখো, যদি ধরি ওই ব্যক্তি 100 টাকা ধার করেছিলেন, আর 4 মানে এত % হারে সুদ দেয়, তাহলে তো 4 বছর ধরে, 4 বছর পর সুদ হিসেবে সে এত টাকা জমা দেয়, তাহলে এত % হারে 4 বছরের সুদ কত হবে, 4 × 12.1/2, তার মানে 12 দুগুণে 24, 25/2, হ্যাঁ, তাহলে 4 × 25/2, 2 দুগুণে 4, কত হচ্ছে 50।
তার মানে আমরা পাচ্ছি দেখো ইন্টারেস্ট 4 বছরে 12.1/2% তার ইন্টারেস্ট হচ্ছে 50, প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হচ্ছে 100। এদেরকে আমি কেটে ছোট করতে পারি, 0 0 কাটলাম, তাহলে প্রিন্সিপালের যে অনুপাতটা হলো দেখো কত 10 আর ইন্টারেস্ট হচ্ছে 5। এই 5 অনুপাতের ভ্যালুতে দেওয়া আছে তিনি 4 বছর পর সুদ হিসেবে ব্যাংকে 1250 টাকা জমা করেন। তো 5 অনুপাতের ভ্যালু 1250, তাহলে 100 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে, 1250 ইন্টু 100/5। তো 5 দিয়ে কাটো, 5 25 125। আর দেখো এখানে ছিল তো 10, আমি এখানে 100 লিখেছি, 10 অনুপাতের ভ্যালু বার করতে হবে, কারণ আমি তো এখানে 0 0 কেটে নিয়েছি। তো 250 ইন্টু 10, তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে, 2500। তো ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন, 2500 টাকা ধার করেছিলেন। আমি আবারও বলছি দেখো, 4 বছর পর সুদ হিসেবে এত টাকা ফেরত দিচ্ছে, রেট অফ ইন্টারেস্ট কত 12.1/2%। তো আমরা ধরে নিয়েছি আসল হচ্ছে 100, তো সুদ কী হয়ে যাবে, 4 বছরের সুদ হয়ে যাবে 12.1/2%, আর সুদ হলো 50। ঠিক আছে, তাহলে আমরা এই 0 0 কেটে নিয়েছি, কেটে এখন ইন্টারেস্ট পাচ্ছি 5 অনুপাত আর আসল হচ্ছে 10 অনুপাত। 5 অনুপাতের ভ্যালু তো আমাদের দেওয়া আছে 1250, 5 অনুপাতের ভ্যালু যদি 1250 হয়, 1 অনুপাতের ভ্যালু কম হবে 1250/5, আর 10 অনুপাতের ভ্যালু কত হবে, বেশি হবে। তাহলে 10 অনুপাতের ভ্যালু বের করতে গেলে 1250/5 ইন্টু 10 গুণ করো, তুমি কত পেয়ে যাবে, 2500 টাকা। পরের প্রশ্ন দেখো, এক ব্যক্তির বেতন পরপর দুবার যথাক্রমে 10% আর 20% কমলো, শেষবার 10% বেড়েছে, বেড়ে কত হয়েছে, 9900 টাকা। সেই ব্যক্তির বেতন কত টাকা ছিল, মানে প্রথমে কত টাকা ছিল। তাহলে ধরে নিলাম ওই ব্যক্তির বেতন ছিল প্রথমে এক্স টাকা, এক্সের সাপেক্ষে প্রথমে কমেছে কত, 10%। তো 10% কম হয়েছে, মানে প্রথমে ধরলাম যদি 100 থাকে তাহলে 10% কমে 90 হয়েছে, তারপরে আবার 20 কমেছে, তার মানে যদি 100 হয়ে থাকে 20 কমে কত হয়েছে, 80 হয়েছে। এরপরে যদি তার বেতন 100 হয়ে থাকে, 10 বেড়ে কত হয়েছে, 110 হয়েছে। তাহলে সর্বমোট কত হলো, 9900। তো এই 9900কে আমি এইভাবে লিখলাম, 99 ইন্টু 100, 99 ইন্টু 100 করলে তোমরা কী পাবে, 9900 পাবে। এটাকে ভেঙে লেখার কারণটা পরে বুঝতে পারবে। দেখো এই শূন্য দিয়ে এই শূন্য, এই শূন্য দিয়ে এই শূন্য কাটলো, এইবারে এই শূন্য দিয়ে এই শূন্য কাটলো। এখন দেখো এই 9 আর 11 গুণ করলে তুমি কী পাবে, 9 11 99, তাহলে এই 9 আর 11 99 আর এই 99 ক্যান্সেল হয়ে গেল। এই জন্য আমি এটাকে 99 ইন্টু 100 লিখেছি। এরপরে বাকি থাকছে কি দেখো, 8, তাহলে 4 দুগুণে 8, 4 25 100, আর এখানে 5 দুগুণে 10। তো এক্স ইকুয়াল টু আলটিমেটলি আমরা কী পাচ্ছি, 25 গুণিতক 5 গুণিতক 100, 5 25 কত, 125 আর দুটো শূন্য, তাহলে এর পিছনে বসে গেল 12500। এটা হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্ক, জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে। পরের প্রশ্ন দেখো, সিম্পলিফিকেশনের একটা অঙ্ক, খুবই সহজ অঙ্ক, জাস্ট সরল মতো করতে হবে। এখানে নিচে দেখো এদের হরে কী আছে, a মাইনাস বি, সি মাইনাস এ। আর একটা জিনিস তোমাদের আমি বলছি, তোমরা যারা অঙ্ক কম পারো তারা কী করবে, যে সমস্ত প্রশ্নে যদি কোনো একটা প্রশ্নে অপশান যদি 0 পাও, সেই 0টাকে তোমরা কী করে আসবে, গোল করে আসবে। দেখবে এই 0 উত্তর হওয়ার সম্ভাবনা কত, 80%। 80% কোনো অপশানে যদি 0 থাকে, সেই উত্তরটা 0 হওয়ার সম্ভাবনা 80 থেকে 90%। তো যারা অঙ্কটা পারো না তারা কী করবে, ওই 0তে গোল করে আসবে। দেখবে যদি তোমাদের কপাল ভালো থাকে তাহলে ওটাই রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটাকে আমাদের জাস্ট নিচে ওই লসাগু করতে হবে, এ মাইনাস বি, সি মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি। তাহলে এদের দেখো সব ক্ষেত্রে এখানে এ মাইনাস বি আছে, এখানেও কি আছে, এ মাইনাস বি আছে, এখানে সি মাইনাস এ আছে, এখানে সি মাইনাস এ আছে। তার মানে আমাদের এদের লসাগু হবে নিচে এ মাইনাস বি, বি মাইনাস সি, আর হচ্ছে সি মাইনাস এ। দেখো এখানে এ মাইনাস বি আর এখানে হচ্ছে সি মাইনাস বি, এখানে এ মাইনাস বি, এখানে সি মাইনাস এ আছে, তো বাকি থাকছে কি, বি মাইনাস সি, উপরে আছে বি প্লাস সি। তোমরা সবাই একটা ফর্মুলা জানো, এ প্লাস বি আর এ মাইনাস বি, এটাকে আমরা কী লিখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো উপরে আছে বি প্লাস সি, নিচে আছে বি মাইনাস সি, তার মানে কী হয়ে যাবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি প্লাস এ, আমরা এটাকে কী লিখে দেবো, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, কারণ এ মাইনাস বি আর বি মাইনাস সি ক্যান্সেল হয়ে যাবে। এখানে সি মাইনাস এ আর বি মাইনাস সি ক্যান্সেল হয়ে গেল, উপরে থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো বি স্কোয়ার ক্যান্সেল, এ স্কোয়ার ক্যান্সেল, সি স্কোয়ার ক্যান্সেল। কেন হলো আশা করি বুঝতে পেরেছো। এদের যে লসাগু, নিচে যে হরগুলো আছে এদের লসাগু হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এখন এখানে এ মাইনাস বি আর সি মাইনাস এ আছে, তো এই দুটো ক্যান্সেল হবে, থাকছে কি, বি মাইনাস সি। তো বি প্লাস সি আর বি মাইনাস সি এরা মিলে কি তৈরি করে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। কেন হয়, এটা হচ্ছে বীজগণিতের ফর্মুলা।
তো দেখো রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে, উপরে 0, তো 0/something মানে কি হয়, 0 অ্যান্সার হয়। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি। পরের অঙ্কটা কি বলছে দেখো, এ, বি এবং সি ব্যবসাতে 1/4, 1/3 আর 1/2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। ব্যবসার শেষে এত টাকা লাভ হলে বি কত টাকা পাবে। অর্থাৎ প্রত্যেকে ব্যবসার শুরু থেকেই আছে আর ব্যবসার শেষ পর্যন্তও আছে। এখানে টাইমটা কনস্ট্যান্ট আছে। তো টাইম কনস্ট্যান্ট থাকলে তোমাদেরকে আমি একটা ফর্মুলা বলে দিয়েছি এর আগের ভিডিওতে, যে ইনভেস্টমেন্ট ইনটু টাইম কী হয়, প্রফিটের সমান হয়। আর টাইম কনস্ট্যান্ট থাকলে ইনভেস্টমেন্ট ডিরেক্টলি প্রপোর্শনাল হয় প্রফিটের সাথে। অর্থাৎ ইনভেস্টমেন্ট যদি তুমি 5 অনুপাত পাও, প্রফিটও কত অনুপাত পাবে, 5 অনুপাত পাবে, সেম পাবে। আর এখানে প্রত্যেকের ক্ষেত্রে টাইম কনস্ট্যান্ট আছে, ধ্রুবক আছে। আমাদের কাজ হচ্ছে এদের মূলধনের অনুপাতটা বের করে নেওয়া। আছে ভগ্নাংশে, বের করব পূর্ণ সংখ্যায়। তো নিচে কি কি সংখ্যা আছে, 4 আছে, 3 আছে আর 2 আছে। তো 4, 3 আর 2 এর লসাগু তোমরা সবাই পারো বের করতে, 12। এখন এই 12কে 4, 3 আর 2 দিয়ে ভাগ করলে তোমরা কি পাবে, 12কে 4 দিয়ে ভাগ করলে 3 পাবে। তো এর মূলধনের অনুপাত 3 অনুপাত, বি এর ক্ষেত্রে হচ্ছে 4, আর সি এর ক্ষেত্রে 12কে 2 দিয়ে ভাগ করলে 6। তো এটাই হচ্ছে ওদের মূলধনের অনুপাত, এত অনুপাতে ওরা বিনিয়োগ করছে। এখন এটা যদি বিনিয়োগের অনুপাত হয়, তো প্রফিটের অনুপাত কী হবে, টাইম ধ্রুবক আছে, তো প্রফিট সেম হবে। এ এর ক্ষেত্রে 3 হবে, বি এর 4 হবে, আর সি এর 6 হবে। তো ওদের প্রফিট দেখো 3 অনুপাত, 4 অনুপাত আর 6 অনুপাত, টোটাল প্রফিট হচ্ছে 6 আর 4 10 আর 3 13 অনুপাত। 13 অনুপাতের ভ্যালু দেওয়া আছে 11,700 টাকা। তাহলে এই 117কে 13 দিয়ে কাটলে 9 বার যায়, তো 1 অনুপাতের ভ্যালু হলো 900 টাকা। বলেছে বি কত টাকা পাবে, বি পায় লভ্যাংশ 4 অনুপাত। তাহলে 4 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে, 4 9 3600 টাকা। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, বি পাবে 3600 টাকা। তোমরা এই ফর্মুলাটা মনে রেখো, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইকুয়াল টু প্রফিট। টাইম কনস্ট্যান্ট থাকলে ইনভেস্টমেন্টকে কী করে দেবে, প্রফিটের সমানুপাতিক। আর যদি প্রফিট কনস্ট্যান্ট থাকে তাহলে ইনভেস্টমেন্ট কী হবে, টাইমের সাথে ব্যস্তানুপাতিক হবে। এই ফর্মুলাটা একটু মনে রেখো, মনে রেখে এইভাবে ইজিলি সলভ করতে পারবে। পরের প্রশ্ন দেখো, খুবই একটা ভালো প্রশ্ন। এই প্রশ্নটা করতে গেলে তোমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, সেটা কি, সেই ফর্মুলাটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। আমরা এটাকে কী লিখি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি এর স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এখানে এই 8.73, এটাকে যদি আমি এ ধরি, তাহলে এই একটা এই একটা কটা এ হলো, 3টে এ। 3টে এ মানে কি হলো, এ কিউব। এটাকে যদি আমি বি ধরি, বি গুণিতক বি, তার মানে কটা বি, 3টে বি। 3টে বি মানে কি হলো, বি কিউব। এখানে এটাকে তো আমরা এ ধরেছি, এ একটা একটা এ আর এটা হচ্ছে তো বি, বি, তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা এখান থেকে দেখো এ প্লাস বিটাকে এক সাইডে রাখলে আমরা বলতে পারি এ কিউব প্লাস বি কিউব বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি এর স্কোয়ার। তার মানে এটার মান হচ্ছে কি, এটার মান হচ্ছে এ প্লাস বি। এখন আমরা এ কি ধরেছিলাম, এ ধরেছি 8.73, এ হচ্ছে 8.73 আর বি কত, 4.27 যোগ করো, 7 আর 3 10 0, 7 আর 2 9 আর 1 10 0, হাতে 1, 8 আর 4 12 আর 1 13। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, একদম সহজ পদ্ধতিতে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। পরের অঙ্কটা দেখো কি বলছে, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব 10 কিউব কত, 3025 হলে 4 প্লাস 32 প্লাস 108 প্লাস 4000 কত। এখন দেখো এই যে ইকুয়েশনটা দিয়েছে, এখান থেকে যদি 4টা তুমি কমন নিয়ে নাও, তাহলে কীভাবে, 1 প্লাস 4 8 32 প্লাস পাবে 27, কারণ 4 27 কত, 108। এইভাবে ডট 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 করে কি পাবে, এখানে থাকছে 1000। তো আলটিমেটলি দেখো কি হচ্ছে, 1 মানে 1 কিউব, 8 মানে 2 কিউব, 27 মানে 3 কিউব প্লাস ডট 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 1000 মানে হচ্ছে 10 কিউব। তো এই ভ্যালুটা কত দেওয়া আছে, 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 10 কিউব, 3025। তো কী হয়ে গেল, 4 ইন্টু এটাকে আমরা লিখতে পারি 3025, তার মাঝে 20 শূন্য, হাতে থাকছে 2, 4 2 10 0, 3 4 12। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 12100। কী হবে, 12100। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো একটা
ভ্যালু দেওয়া আছে, এর কিউবগুলোর ভ্যালু দেওয়া আছে, আর এটা বের করতে হবে। তো আমরা 4টা কমন নিলাম, 4 কমন নিলে কী থাকে, 1 থাকে। 32 থেকে 4 কমন নিলে 8 থাকে। 108 থেকে 4 কমন নিলে তোমাদের 27 থাকবে, আর 4000 থেকে 4 কমন নিলে 1000 থাকবে। এই একটা হচ্ছে 1-এর কিউব, 2-এর কিউব করলে 8 পাবে, 3-এর কিউব করলে 27 পাবে, 10-এর কিউব করলে 1000 পাবে। তো আলটিমেটলি এটার ভ্যালু তো দেওয়া আছে 3025, তো 4 গুণিতক 3025 12100। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো গাইস, আজকের ভিডিওর শেষ অঙ্ক, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো কি বলছে অঙ্কটি, কোনো টাকা বার্ষিক 6% হারে সরল সুদে 3 বছরে সবৃদ্ধি মূল এত টাকা হলো, সুদ কত হবে? এটা তোমরা এইখানে একটা ভাই করেছে, দেখো i = PTR/100, এই ফর্মুলাতেও করতে পারো, এই ফর্মুলাতে দিলেই তোমাদের হয়ে যাবে। আমি আজকে একটু জাস্ট অন্যভাবে বোঝাই। মনে করো মূলধন প্রিন্সিপাল 100, 3 বছরে সবৃদ্ধি মূল, তো ইন্টারেস্ট কত হয়ে যাবে, 3 বছরে 6% হারে ইন্টারেস্ট হবে, 3 6 18, 18 অনুপাত। তাহলে সবৃদ্ধি মূল কত হয়, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলে হয় সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল হবে 100 + 18, 118 অনুপাত। এই 118 অনুপাতের ভ্যালু কত দেওয়া আছে, 3540 অনুপাত। তো 1 অনুপাতের ভ্যালু কত হবে, 118কে 354 দিয়ে যদি ভাগ, 354কে 118 দিয়ে ভাগ করলে 3 বার যাবে, আর এই 0, তাহলে 1 অনুপাতের ভ্যালু হচ্ছে 30। বলছে সুদ কত, সুদ ছিল 18 অনুপাত, তাহলে 18 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে, 3 18 54, 540, 540 ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবেও করতে পারো, আবার এইভাবেও করতে পারো। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো প্রত্যেকটা অঙ্ক ভিভিআই মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা অঙ্ক ছিল প্রিভিয়াস ইয়ারের অঙ্ক। আমি তোমাদের একদম সহজ পদ্ধতিতে করানোর চেষ্টা করেছি। যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই কমেন্ট করবে, লাইক করে দিও। আর এই টাইপের ভিডিও তোমরা আরও পাবে যতদিন না তোমাদের পরীক্ষা হচ্ছে। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এই চ্যানেলের মাধ্যমে তোমরা ম্যাথে 25-এর ভিতরে আউট অফ 25-এর ভিতরে অবশ্যই তোমরা ম্যাক্সিমাম 20+ স্কোর করে আসতে পারবে। তো গাইস, থ্যাংক ইউ, বাই বাই।